তো সেদিনকে কোনো একটা কারণের জন্য কিন্তু আমি ওদের ওখানে কোনো রকম গাড়ি পাচ্ছিলাম না। না অটো না টোটো। কেনে কি ওদের ওখানে সেদিনকে অটো আর টোটোর মাঝখানে কোনো ওদের যে কমিউনিটি ছিল, ওদের ওই কমিউনিটির মাঝখানে কোনো একটা ঝামেলা হয়েছিল। যার কারণে সেদিনকে অটো আর টোটো দুটোই বন্ধ ছিল। এবার তাদের মাঝখানে ফেঁসে গেলাম আমি। এবার আমি কি করে বাড়ি যাবো সেটা হলো বড় কথা। এবার ওদের বাড়ির ওখান থেকে বাস স্ট্যান্ড অনেকটাই দূর। হেঁটে আমাকে যেতে হবে। তো যাই হোক, এবার আমি হাঁটতে, হাঁটতে মানে ঠাকুরের নাম নিতে, নিতে যাচ্ছি যে ভগবান একটা কিছু গাড়ি-বাড়ি পাবিয়ে দাও, কিছু একটা পাবিয়ে দাও। যদি কিছু একটা পেয়ে যাই খুব ভালো হবে। এতটা দূর যেতে হবে। তারপর পুরোটা দিন স্কুলে কাটানোর পর স্টুডেন্টকে এসে ড্রয়িং শেখানো, তারপর হেঁটে, হেঁটে যদি বাড়ি যেতে হয়, এতটা দূর বাস স্ট্যান্ডে যেতে হয় তাহলে তো হয়েই গেল। তো আমি এই ভাবতে, ভাবতে যাচ্ছি। তো হঠাৎ দেখলাম পেছন থেকে একটা গ্রুং করে আওয়াজ আসছে। আওয়াজটা হয়তো আমার একটুখানি হাস্যকর লাগলো। কিন্তু হ্যাঁ, যাই হোক তোমাদের বোঝানোর জন্য বললাম। তো এরকম একটা আওয়াজ আসলো। আমি যখন ঘুরে দেখি তখন দেখলাম যে একটা অটো আসছে। যখন আমি দেখি তখন আমি খুব আনন্দ হয়ে যাই। যে হ্যাঁ, বাবা, বাবা একটা অটো আসছে। যদি চেপে চুপে একটু জায়গা হয়ে যায়। যদি আমাকে বলে একটু ঝুলে বসতে আমি ঝুলেও বসতে রাজি আছি। কিন্তু একটু যদি চেপে চুপে জায়গা হয়ে যায় খুব ভালো লাগবে। দেখলাম যখন অটোওয়ালাটা সামনে আসলো, অটোটা সামনে আসলো তখন দেখলাম যে একজনের মতো জায়গা আছে অটোতে। আর অটোওয়ালাটা আমার দিকেই তাকিয়ে রয়েছেন। আমি তখন বললাম, "দাদা বাস স্ট্যান্ড যাবে?" তখন উনি বলল, "হ্যাঁ, বসুন না।" তখন আমি বললাম, "বাবা রে! বাঁচা গেল। বাবা পেলাম ভগবানের নাম করে।" এই বলে কাঁধের থেকে ব্যাগটা কোলে নিয়ে টুং করে বসে পড়লাম আমি অটোর মধ্যে সামনে। অটোর সামনের সিটে এইদিকে বসে পড়লাম। যাই হোক ঝুলে যেতেও কষ্ট নেই। তো দেখলাম যে উনি বসতেই অটোটা ছেড়ে দিলেন। তো দেখলাম অটোর মতো যাচ্ছে। আমি মাস্ত আমার মতো আমি যাচ্ছি। প্রত্যেকদিন যেরকম যাই। তো এই ভাবতে, ভাবতে যাচ্ছি যে বাড়িতে যাবো। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে হাত-পা ধুয়ে নিয়ে খেয়ে-দেয়ে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। এই ঘরের এই ওই চিন্তা ভাবনা করতে, করতে রাস্তা দেখতে, দেখতে লোকজন আরো ফোনে কথা বলছে অটোর পেছনে। তাদের কানে একটুখানি ভাসা, ভাসা কথা আসছে। ঠিক আছে? তো এই করতে, করতে যাচ্ছি। তো হঠাৎ আমি লক্ষ্য করলাম যে অটোওয়ালাটা না মানে এরকম অটো চালাচ্ছে এরকম কেঁপে উঠলো। যখন এরকম কেঁপে ওঠে তখন আমরা সকলেই সেই অটোওয়ালাটার দিকে অদ্ভুতভাবে দেখে জিজ্ঞাসা করি যে, "ও দাদা কি হলো? এরকমভাবে অটো চালাচ্ছ কেন? এক্ষুনি তো পাল্টি খেয়ে গেলে হয়ে যেত গন্ডগোল।" তখন উনি বলে যে, "সামনের থেকে ফাট করে এরকম চলে গেলে যদি কি করা যাবে? এখানে লোকজন এরকম হ্যাঁ, আতাল পাবলিক বোঝে না এরকমভাবে রাস্তার সামনে দিকে যায়।" তখন কিন্তু যখন এরকমভাবে উনি রাগে এরকমভাবে বলছে, তখন আমরা সকলেই জিজ্ঞাসা করি তাকে যে, "ও দাদা কি বলছো? কে গেল সামনে থেকে?" আমরা কিন্তু কাউকে লক্ষ্য করিনি সে সামনে থেকে যেতে। কিন্তু সে যে অটো চালক ছিলেন, সে কিন্তু সে রেগে গিয়ে চিল্লাচ্ছে যেন তার অটোর সামনে থেকে কেউ গেল আর তাকে কাটানোর জন্য সে অটোটাকে ওরকমভাবে কাটিয়েছিল। এটা হলো ব্যাপার। এবার সকলেই অবাকভাবে তার দিকে তাকিয়ে অটোর ভিতরে রাম-নাম নিতে, নিতে যাচ্ছে। যে ভাবছে যে এই অটোওয়ালাটার কোনো একটা গন্ডগোল রয়েছে, নয়তো নেশা ভাঙ করে রয়েছে যেন কোনো রকম গন্ডগোল না হয়। এইটা হলো ব্যাপার। এবার আমরা যেতে, যেতে হঠাৎ কিছুটা রাস্তা যেতেই আমি লক্ষ্য করলাম যে একটা জিনিস, কোনো একটা জিনিস মনে হচ্ছে যে আমার সাইড থেকে খুব জোরে চলে গেল আমাদের অটোর আগে। কিন্তু ওটা কোনো গাড়ি নয়। কোনো মনে হলো মানুষ জাতীয় জিনিস যে চলে গেলেন। তখন আমি এই জিনিসটা ভাবলাম যে এইটা কিভাবে সম্ভব যে কোনো মানুষ অটোর থেকে বেশি জোরে দৌড়াচ্ছে। এটা যখন মানে মাথায় আসে তখন মানে আমি বড় অদ্ভুত একটা ফিলিং করছি। ঠিক আছে? মানে ভিতরে, ভিতরে একটা অদ্ভুত জিনিস মনে হচ্ছে যে কি হচ্ছে? বিরক্ত বোধ হচ্ছে একটা। যে যতক্ষণে এই বিরক্ত বোধটা আমি ফিল করছি আর সবকিছু ভেবে উঠবো, ততক্ষণে আমাদের সাথে হয়ে গেল একটা গন্ডগোল। মানে কি গন্ডগোল হলো? হঠাৎ দেখলাম আমাদের অটোটা
খুব জোরে একটা কিছুর সাথে খুব জোরে ধাক্কা খেলো, যাতে আমি ছিটকে কি বেরিয়ে যাই অটোর থেকে। ঠিক আছে? অটোর ভিতরে আরো যারা মানুষজন ছিলেন তাদের সাথে কি কি হয় কি না হয় আমি কিচ্ছু কিন্তু জানি না, কিছু বুঝতে পারলাম না। আমি শুধু দেখলাম যে আমি ওই সেই অটোটা থেকে ছিটকে গিয়ে বেরিয়ে যাই, ছিটকে গিয়ে পড়ি রাস্তার মধ্যে। গড়িয়ে গিয়ে আমার কপালটা এতটাই ভালো যে আমি যখন ওই ছিটকে গিয়ে পড়ি, গড়িয়ে গিয়ে আমি একটা লরির তলায় ঢুকে যাই, যে লরিটা বন্ধ ছিল রাস্তার পাড়ে। ঠিক আছে? ওই লরির তলায় আমি ঢুকে যাই। আর মানে আমার ভাগ্যটা এতটাই ভালো যে আমি ওই যে লরির যে পেছনে মডগার্ড মতো থাকে, ওইটায় বাড়ি খাইনি। যদি ওইটায় বাড়ি খেতাম তাহলে আমার মাথা দু টুকরো হয়ে যেত। কিন্তু আমার কি কপাল, আমি মানে সেই গোলাটিয়া খেয়ে পুরো একটা সেই মানে স্পিডে আমি সেই লরির তলায় চলে যাই। তারপর আমার কানে হইচই, হইচই, হইচই খুব আওয়াজ আসে পেছন দিক দিয়ে যে এই অ্যাক্সিডেন্ট হলো করে। কিন্তু আমার সেন্সলেস হয়ে গেল। আমি আর কিচ্ছু বুঝতে পারলাম না, কিছু জানতে পারলাম না। পরে যখন আমি উঠলাম, তখন আমি দেখলাম আমার বাড়ির পরিবার হসপিটালে দাঁড়িয়ে রয়েছেন আমার সামনে। আমি হসপিটালে তখন। আর তখন তাদেরকে জিজ্ঞাসা করলাম যে একটাই কথা, যে কি হয়েছিল ওখানে? আর সে অটোটার কি হলো? আর ওখানে কি জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছিল? আমি আমার বাড়ির পরিবারদেরকে জিজ্ঞাসা করলাম। তো আমার বাড়ির পরিবার এইটাই জানালো যে ওখানে কি ঘটেছে না ঘটেছে সবকিছু জানা সম্ভব নয়, কেন কি সবকিছু জানা যায়নি। কিন্তু এইটুকু জানা গেছে যে অটো চালক ছিল, যে অটো ড্রাইভার ছিল, সে কিন্তু মারা গেছেন সেই অ্যাক্সিডেন্টে। ওই ধাক্কা খেতে অটোটা কিসের সাথে ধাক্কা খেলো, আমিও কিন্তু সামনের দিকে তাকিয়ে বসেছিলাম। আমি কিন্তু কিচ্ছু একটা দেখলাম না যে সামনে ধাক্কা খাবার মতো রয়েছে। ধাক্কা খেলে কিসের সাথে খাবে? কোনো গাড়ি, কোনো দেওয়াল, কোনো পোস্ট, কোনো গাছ, এরকম জিনিসের সাথে তো ধাক্কা খাওয়া যায়। গাড়িটা যেরকমভাবে ধাক্কা খেলো, মনে হলো একটা সোজা গিয়ে একটা অদৃশ্য দেওয়ালের মধ্যে ধাক্কা মারলো গাড়িটা। এরকম একটা অনুভূতি লাগলো। তো যাই হোক, তারপর তো আমি হসপিটালে ভর্তি ছিলাম। আমি পরিবারের কাছ থেকে জানার চেষ্টা করলাম। পরিবার সবকিছু ডিটেইলসে বলতে পারলেন না। তারপর তো এই ছিল সেই ঘটনাটা। হসপিটাল থেকে আমি বাড়ি ফিরে যাই। বাড়ি ফেরার পর আমার স্টুডেন্টরাও আমাকে দেখতে আসেন। তারাও জিজ্ঞাসা করেন, "স্যার আপনি কেমন আছেন? কি ব্যাপার?" সবকিছু। এখন সবকিছু ঠিক আছে, কোনো রকম ব্যাপার নেই। কিন্তু আজও আমার কাছে ওই প্রশ্নটা রয়েছে। এখনো আজও আমার মাথায় সেই জিনিসটা রয়েছে যে সেদিনকে আমার ওই অটোটা, আমাদের সেই অটোটা কোন অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেলো? আর কি হলো? কি হলো ওই জিনিসটা? এটা কি ব্যাপার? তো চলো, এবার আমি তোমাদেরকে এই স্যারেরই জীবনের আরো একটা ঘটনা শোনাই। এনারই স্কুলে ঘটা একটা ঘটনা তোমাদেরকে শোনাই। স্যারের স্টুডেন্টের সাথে এই ঘটনাটা ঘটেছিল। তো স্যার বলেন, আমাদের স্কুলে প্রত্যেক বছর সরস্বতী পুজোর ১ মাস আগে থেকে স্কুলে শুরু হয় এক্সিবিশন। আমাদের এক্সিবিশনে আমাদের স্টুডেন্টরা সকলেই যারা আর্ট বা ক্রাফট এইসবে মানে ইন্টারেস্ট আছে, তারা কিন্তু অনেক রকম ড্রয়িং, অনেক রকম সুন্দর, সুন্দর জিনিস, ল্যাম্প, লাইট, আ ডিজাইনিং জিনিস পুজোর কাজে যেন লাগে। কেন কি সরস্বতী পুজো সবই স্কুলে হয়। তো সরস্বতী পুজোয় যেন স্কুলে ওগুলোকে সুন্দর করে সাজানো যায়, তাই আমাদের স্টুডেন্টরা কিন্তু এটা বানায়। এতে কোনো প্রাইজ নেই, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ এরকম কোনো প্রাইজ নেই। কিন্তু যারা খুব সুন্দর, খুব ভালো কাজ করে তাদেরকে অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয়। ক্লাসের সবাইকে স্ট্যান্ড আপ করিয়ে, ক্ল্যাপিং করিয়ে, মানে একটা অন্যরকম অনুভূতি সেটা। তো এইটা কিন্তু সব স্টুডেন্টকে, যেই স্টুডেন্টরা ভালো কাজ করে তাদেরকে অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয় ক্লাসের মধ্যে বা স্কুলের সকলের সামনে। তো এরকমভাবে আমাদের স্কুলে প্রত্যেক বছরই সরস্বতী পুজোর সময় এক্সিবিশন হয়। তো এমনই এক বছর এক্সিবিশনের সময় আমাদের স্কুলে সবাই মানে যত স্টুডেন্ট ছিল, যারা আর্ট অ্যান্ড ক্রাফটে ইন্টারেস্ট ছিল, তারা সকলেই খুব সুন্দরভাবে অনেক মানে শোলাতে ড্রয়িং, থার্মোকলের উপর ড্রয়িংস,
ল্যাম্পস, তারপর আরো যাবতীয় যাবতীয় জিনিস বানিয়েছিল। তখন মানে মোটামুটি এক্সিবিশন শুরু হয়ে মানে ৫-৬ দিন হয়ে গেছে। তো তখন আমাদেরই তখন আমারই এক স্টুডেন্ট ছিল যে আমার কাছে ড্রয়িং শিখতো। সেই স্টুডেন্টটাকে আমি বলি যে, "এই শোন না, এই যে থার্মোকলের ড্রয়িং গুলো আছে এগুলোকে একটু ওই রুমে রেখে আয়।" এবার আমাদেরকে সেইবারে স্কুল থেকে ওই রুমটা দিয়েছিল। একটা রুম ছিল আমাদের স্কুলে, যেটা আমাদের স্কুলের একদম, একদম কর্নারে ছিল। ঠিক আছে? একদম কর্নারে আলাদাই বলতে পারো। ওইটা মনে হতো না স্কুলের থেকে একটা আলাদা প্রপার্টি। ঠিক আছে? যেটাকে আলাদা করে দেওয়া হয়েছে। আর ওইদিকে মানে নোংরাই থাকতো সবসময় বেশিরভাগ। নোংরা বলতে কিরকম? অন্য কোনো নোংরা নয়। ওই ওই যে রুমটা ছিল তার উপরেই একটা বড় গাছ ছিল, যার গাছের পাতা-টাতা পড়ে শুকিয়ে একদম ওখানে বিছিয়ে থাকতো। মানে পাতার চাদর হয়ে থাকতো এরকম ধরনের। তো ওরকম হয়ে থাকতো। তো সেইবারে স্কুল থেকে আমাদেরকে ওই রুমটাই স্টোর করার জন্য দেয়, সেই এক্সিবিশনের জিনিসগুলো। কেন কি, যেই রুমে এক্সিবিশনের জিনিস আগে স্টোর করা হতো, সেই রুমে এখন যত পিটি ক্লাসের যে জিনিসপত্র আছে, ওগুলোকে ওখানে স্টোর করা হয়েছে। যার কারণে ওই রুমটাকে দেওয়া হয়েছে। তো যখন আমি ওকে বলি, মানে আমার স্টুডেন্টটাকে বলি, তখন আমার স্টুডেন্ট বড় ঘাবড়ে যায় যে, "স্যার ওখানে? আমি যাবো না স্যার, তুমি যাও রেখে আসো ওকে।" ঠিক আছে? আমি ক্লাস দেখছি। আমি ক্লাস মনিটরিং করছি। তখন আমি তাকে বলি যে, "আচ্ছা, হ্যাঁ, স্যারকে তুই অর্ডার দিচ্ছিস?" তো ওর আর আমার সকলই স্টুডেন্টের সাথে খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার ছিল। মানে ফ্রেন্ডের মতো আমরা মিশতাম। কেন কি আমি মনে করি পড়াশোনা করাতে গেলে ওই মানে পড়াশোনা করাতে গেলে ওই স্যারের মতো স্ট্রিক্টনেস দেখিয়ে, সেই রাগ দেখিয়ে, মেরে এরকমভাবেই মানে স্টুডেন্টরা ভালো পড়াশোনা করে, এরকম কোনোদিনই নয়। পড়াশোনা করাতে গেলে তোমাকে আগে স্টুডেন্টদেরকে বুঝতে হবে তাদের কি প্রবলেম হচ্ছে। তাই ওইজন্য আমি তাদের সাথে ফ্রেন্ডের মতো মিশতাম। তো যাই হোক, আমি ওকে বললাম। তখন ও আমাকে ঘুরে বলে, "না, না স্যার, তোমাকে কি অর্ডার দিতে পারি? আমার কি এত বড় ক্ষমতা রয়েছে? আচ্ছা স্যার তুমি দাও, আমি রেখে আসছি।" কিন্তু বড় ভয় লাগে জানো তো? আর ওই রুমটাকে বন্ধ করে রাখা হয়েছে এই কারণে, আর ওই রুমটাকে ব্যবহার করা হয় না এই কারণেই। কেন কি অনেক স্টুডেন্টের রিপোর্ট ছিল যে যখন ওরা ওই রুমটাকে ব্যবহার করতো, কেন কি ওই রুমটা স্কুলে ব্যবহার করা হতো যখন মানে বেঙ্গলি ক্লাস হতো স্কুলে। তো হিন্দি ক্লাস যখন হতো, হিন্দি ক্লাসের স্টুডেন্টরা তারা ওই রুমেই থাকতো। আর যারা বেঙ্গলি ক্লাস করতো, তারা ওই রুম থেকে বেরিয়ে মানে নিজেদের ক্লাসরুম থেকে ক্লাসরুমটা বেঙ্গলি মানে পিরিয়ডের জন্য সুইচ করে নিত ওই রুমটায়। ঠিক আছে? তো অনেক স্টুডেন্টই মানে অনেক সময় রিপোর্ট করেছে হয়তো সেদিনকে বেঙ্গলি স্টুডেন্ট কম রয়েছে আর তারা হয়তো ওই রুমে শিফট করেছে যতক্ষণ টিচার যায়নি, টিচারের আগে হয়তো কেউ চাবি নিয়ে অলরেডি মানে ক্লাসরুম ওপেন করার জন্য গেছে। তারা এক অদ্ভুত প্যারানরমাল অ্যাক্টিভিটি মানে ফিল করেছে ওখানে। যার কারণে কিন্তু অনেক মানে র‍্যাপিডলি রিপোর্ট আসার জন্য ওই রুমটাকে বন্ধ করে রাখা হয়। যাই হোক। তো এইটা তো একটা প্রবলেম ছিলই। তো এইজন্যই ওই রুমটা বন্ধ করা ছিল। তো ও এইজন্যই ভয় পাচ্ছিল যে ওই রুমে গিয়ে ওগুলো রেখে আসতে হবে। তো যাই হোক, ও যায় আমার কাছ থেকে চাবি নিয়ে। তো চাবি নিয়ে যায়, তারপর আমাকেও প্রিন্সিপাল ডাকে। আমি প্রিন্সিপাল রুমে যাই। প্রিন্সিপাল রুমে যাওয়ার পর প্রিন্সিপাল আমাদের যে স্যার ছিল, সে আমাকে বলেন যে, "এই তুমি তাড়াতাড়ি করে ওই স্যারের সাথে যাও। ওই স্যারের সাথে গিয়ে এই জিনিসগুলো নিয়ে চলে আসো তাড়াতাড়ি করে।" তো কিছু জিনিস আনার ছিল এক্সিবিশনের কাজের জন্য। কেন কি কিছু, কিছু জিনিস আমরাও প্রোভাইড করতাম। ঠিক আছে? তো ওই জিনিসগুলো আমাদের কম পড়ছিল। তাই কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যার বলল ওগুলোকে নিয়ে আসতে গিয়ে। তারপরে পুজোরও কিছু জিনিস নিয়ে আসার জন্য। তো আমরাই সব টিচার্সরা মিলেমিশে কাজ করতাম স্কুলে। তো ভালো কথা। স্যার বলল। তো আমরা কিন্তু আমি আর ওই স্যার আরেকজন যে স্যারকে বলেছিল আমার সাথে যেতে, আমরা কিন্তু চলে যাই। আমরা গিয়ে ধরে রাখো ১.৫ থেকে ২ ঘন্টা পর সবকিছু কাজ মিটিয়ে আবার রিটার্ন আসি। ভালো কথা। যখন রিটার্ন আসি, তখন আমি লক্ষ্য করলাম যে
ওকে কোনো জায়গায় দেখা যাচ্ছে না। তখন আমি আমারই আরেকটা স্টুডেন্ট যে আমার কাছে ড্রয়িং শিখতো আর ওকেও ভালো করে চিনতো, তখন ওকে আমি জিজ্ঞাসা করি যে, "এই তুই ওকে দেখেছিস? ওকে বলেছিলাম ওই রুমে ইয়ে করতে, ও কি মানে রুম লক করে তোকে চাবি দিয়ে গেছে বা কারোর কাছে চাবি দিয়েছে তুই কি জানিস?" তখন ও আমাকে বলে, মানে সেই স্টুডেন্ট আমাকে বলে যে, "স্যার ওকে তো কয়েক ঘন্টা হয়ে গেছে দেখিনি। কোথায়?" আমি তখন বললাম, "কয়েক ঘন্টা হয়ে গেছে?" এবার এই বলে আমি আরো ২-৪ জনকে সামনে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম। তারাও বলে যে, "হ্যাঁ স্যার, ওকে তো ২-১.৫ ঘন্টা হয়ে গেছে দেখিনি স্যার। ও দেখো গে স্যার কোথায় গিয়ে বন্ধুদের সাথে বোধহয় গল্প-টল্প করছে। বা দেখো গে ওইখানে জিনিস রেখে ওখানেই বসে রয়েছে বোধহয় দেখো কাজ করবে না বলে আসেনি।" ঠিক আছে? তখন আমি বললাম, "নাহ, ও এরকম ছেলে তো নয় যে কাজ করবে না বলে আসবে না। ও মানে শরীর খারাপ থাকলেও ও স্কুলে আসে, ঠিক আছে? ওর শরীর খারাপ থাকলেও ও এক্সিবিশন এ পার্ট নেয়। কিন্তু এরকম জিনিস তো করবে না।" তখন আমি মাথায় না একটা জিনিস হট করে আসে যে ওই রুমটা এমনি খারাপ বলে। এরকম তো কিছু নেই, ওর সাথে কিছু হলো। তখন আমি ছুটে যাই। আর আমার সাথে আমাকে ছুটতে দেখতে আমার কিছু স্টুডেন্টও আমার পেছনে ছোটে। ঠিক আছে? যে স্যার কেন ছুটছে হঠাৎ? যখন ছুটে সেখানে গিয়ে পৌঁছাই, সেই জায়গাটায় গিয়ে, তখন আমি দেখি যে আমার সেই স্টুডেন্টটা যাকে আমি দিয়েছিলাম ওই থার্মোকলের আর্টগুলো, কাজগুলো সেই রুমে রাখার জন্য, সেই স্টুডেন্টটা পড়ে রয়েছে মাটির উপরে। ধুলো বালি লেগে গায়ে, ঠিক আছে? তার যে থার্মোকলের কাজগুলো ওগুলো ছড়িয়ে পড়ে রয়েছে, ২-৪ টে ভেঙেও গেছে। ২-৪ টে ওর মানে হাতের তলায়, পায়ের তলায় পড়ে রয়েছে। আর স্টুডেন্টটা মানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে মাটির উপরে। তো তাড়াতাড়ি করে ওকে আমরা হোসে নিয়ে আসি। জল-টল দিয়ে ভালো করে ডেকে-টেকে হোসে নিয়ে আসি। আমরা তাড়াতাড়ি করে ওকে স্টাফ রুমে নিয়ে যাই। স্টাফ রুমে নিয়ে গিয়ে আমরা ওকে শুইয়ে দিই। শুয়ে ওকে ভালো করে যেখানে কেটে গেছিল ওখানগুলো পরিষ্কার করে দিই। তারপর ও যখন একটু হালকা হয়ে ওঠে, তখন ওকে আমি জিজ্ঞাসা করি যে, "কিরে, তুই ওরকমভাবে পড়েছিলিস কেন? কি হয়েছে? মাথা কি ঘুরে গেছিল? মানে গরমে কি কষ্ট হচ্ছিল বা কিছু হয়েছে কি? তুই ওরকম ভাবে পড়েছিলিস কেন? আর ওই কতগুলো কাঁচ দেখলাম ভেঙে গেছে। তুই এত যত্ন করিস তোর আর্ট অ্যান্ড ক্রাফট এর, কিভাবে হলো এগুলো?" যখন ওকে আমি ওরকমভাবে জিজ্ঞাসা করছি তখন ও আমাকে বলে যে, "স্যার ওই রুমে যাবেন না। আর স্যার ওই রুমে কাউকে পাঠাবেন না।" কেন কি আমি যখন ওই রুমের দিকে যাচ্ছিলাম, যখন আমি ওই রুমের তালা খুলছি গিয়ে, তখন আমি লক্ষ্য করলাম যে ওই রুমের ভিতর থেকে কার হাঁটাফেরার আওয়াজ আসছিল। যখন আমি ভাবছি যে এই রুমের ভিতর থেকে হাঁটাফেরার কার আওয়াজ আসছে, যখন এই রুম বন্ধ, আমি যখন ওই রুমটাকে খুলে ফ্যাট করে ঢুকি, তখন স্যার আমাকে পেছন থেকে খুব জোরে কেউ একজন ধাক্কা মারে। যার পর আমি মাথাটা আমার মাটিতে লেগে আমি অজ্ঞান হয়ে যাই স্যার। তখন ওর মাথার এখানটা লক্ষ্য করলাম যে এই জায়গাটা ওর, এই ভুরুর কাছটা মানে ফুলে একদম লাল হয়ে রয়েছে। ফাটেনি শুধু, ভগবানের আশীর্বাদে। আর ওই তখন ও কিন্তু বলে যে ওই রুমের ভেতর থেকে এরকম কারোর হাঁটা চলার আওয়াজ আসছিল। আর ওই রুমের ওখানে কেউ যায় না, তাহলে ওকে ধাক্কাটা মারবে কে পেছন থেকে? তারপর তার বাড়ির পরিবারকে ডাকা হয়। তার বাড়ির পরিবারের হাতে তাকে তুলে দেওয়া হয়, তাদের বাচ্চাকে। তারা নিয়ে চলে যায়। নিয়ে গিয়ে তারা ঝাড়ফুঁক করায়, ডাক্তার দেখায়, সবকিছু করায়। মোটামুটি ১-১.৫ মাস পর ওই ছেলেটা ঠিক হয়ে স্কুলে ফেরেন। তারপর ওকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কি হয়েছিল, কি ব্যাপার না ব্যাপার। তো তখন সে বলেও, সেই স্টুডেন্টটা বলে যে, "স্যার আমার বাড়ির পরিবার আমাকে এক জায়গায় নিয়ে গেছিল ঝাড়ফুঁকের জন্য। সেখান থেকে বলে যে ওখানে এরকম কোনো খারাপ জিনিস ছিল, যে জিনিসটা ওইখানে বাস করে। আর আমি গিয়ে ওকে ডিস্টার্ব করি যার জন্য ও খুব রেগে গেছিল। আর রেগে গিয়ে আমাকে পেছন থেকে ওরকম জোরে ধাক্কা মারে।" তো এই ছিল এই স্যারের জীবনের দুটো ঘটনা। ঘটনাগুলো তোমাদের কেমন লাগলো? অবশ্যই কমেন্ট করে জানিও। কোন পার্টটা সবথেকে বেশি ভাল লাগলো আর কোন পার্টটা সবথেকে বেশি ভয় লাগলো, ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এই অবধি রাখলাম। আবারও দেখা হবে ঠিক আগামীকাল ঠিক ৩ টের সময়। আজকের জন্য বাই।